দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌ। আমার সঙ্গে আজকে যিনি আছেন দর্শক, আমি তার অসম্ভব ভক্ত, তবে আমার এই পুরো ক্যারিয়ারে কখনো সুযোগ হয়নি তার ইন্টারভিউ নেয়ার। আজকে প্রথমবারের মতো তার সামনে বসার সুযোগ আমি পেয়েছি। সো আমার তার কাছ থেকে আজকে অনেক জানার আছে, কারণ তাকে যখন দেখে দেখে আমরা আসলে তার অভিনয়ের মধ্যে ডুব দিয়েছি, তখন অন্যরকম একটা আমিকে আবিষ্কার করেছি। সেই আমিটা কিন্তু সে, কারণ তিনি তাকে ভিন্ন রকমভাবে ভেঙেছেন। হুমায়ূন আহমেদ স্যার তাকে আবিষ্কার করার আগে তিনি কিন্তু রসিকলাল নামে তখন ভীষণ ফেমাস, এবং সে চরিত্রটি ছিল একটু নেগেটিভ চরিত্র, 12 রকম মানুষের। এরপর হুমায়ূন আহমেদ স্যার তাকে আবিষ্কার করলেন, তাকে আমরা মতি চরিত্রে পেয়েছি আজ রবিবারে, তাকে আমরা উড়ে যায় বকপক্ষীতে পেয়েছি, তৈয়বালি চরিত্রে, আরও বিভিন্ন চরিত্রে তাকে আমরা পেয়েছি। এবং এই মানুষটি তার অভিনয় দক্ষতা দিয়ে আমাদের মন জয় করেছেন। তিনি একজন নাট্যকার, একজন গুণী অভিনেতা, একজন লেখক, আরও হয়তো অনেক পরিচয় রয়েছে। সেই পরিচয়ের কথা আজকে আমরা গল্পে গল্পে আরও জানবো। আমাদের সঙ্গে আছেন আমাদের ভালোবাসার ফারুক আহমেদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি খুবই আনন্দিত, এবং অনেস্টলি বলছি আমার অনেক দিনের ইচ্ছে আমি আপনার ইন্টারভিউ করব, কিন্তু আপনার সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে আমার দেখা হয়। কিছুদিন আগে একটা ডক্টরের চেম্বারেও দেখা হয়েছে, কিন্তু শামীম ভাইয়ের ওখানে। হ্যাঁ, আমি দেখলাম যে আপনি বসে আছেন, আপনার সঙ্গে হাই হ্যালো হলো, কিন্তু কখনো ইন্টারভিউ নেওয়া হয়নি। আজকে প্রথম সুযোগ পেলাম। এখন আপনি বলুন যে আমি কি বিষয় দিয়ে আজকে কথা শুরু করব। প্রথমে বলে নেই যে আমি আপনার কথা খালি শুনি, মৌ মৌ মৌ, যেইখানে ইন্টারভিউ দিতে যাই সেখানে। আমি এর ভিতরে অনেকগুলো ইন্টারভিউ দিচ্ছি বিভিন্ন চ্যানেলে। মৌ 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 সবচেয়ে ভালো ইন্টারভিউ নেয়। তো আজকে আমি আপনার সামনে আসতে পেরে আমিও আসলে মুগ্ধ। আমি খুবই বিব্রত বোধ করছি এই মুহূর্তে। কোনো বিব্রত বোধ করার দরকার নেই, আমি মুগ্ধ এবং অভিভূত যে আমি আসলে আপনার সামনে আসতে পেরেছি। আপনি আমাকে তুমি করে সম্বোধন করলে আমি খুবই ভালো বোধ করব। আর এসি চলছে, বাট আমি ঘামছি টেনশনে। হ্যাঁ, যাই হোক, আমি গল্প শুরু করতে চাই। শুরুটা করব নভেম্বর থেকে। 19 নভেম্বর আপনার যিনি অর্ধাঙ্গিনী নাসরিন ভাবি, তার কিন্তু নাসরিন নাহার, তার জন্মদিন ছিল, এবং 33 বছর পার করেছেন। কেউ কথা রাখেনি। হ্যাঁ, তিনি কথা রেখেছেন, আপনিও কথা রেখেছেন, কিন্তু আপনি যে সত্য বলেন, ফেসবুকে সেই সত্যটা আপনি প্রকাশ করেছেন যে ভাবি আপনাকে সত্য বলেন, আপনি তাকে মিথ্যা বলেন। এই যে এত মিথ্যার গল্প জীবনে রয়েছে, তারপরেও তো সেই মানুষটা আপনাকে ছেড়ে যায়নি। সেই মানুষটির গল্প দিয়ে আমি আজকে শুরু করতে চাই। তার সঙ্গে প্রথম সাক্ষাৎ, এটা একটা দীর্ঘ গল্প। আমি যখন ঢাকা থিয়েটার করি, আমি 1983-তে জাহাঙ্গীরনগর থেকে আসলাম ঢাকা থিয়েটার করতে। করে আমি তখন মঞ্চ নাটক করি, নাট্যাচার্য সেলিম আলদিনের নির্দেশনা, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, বেশিরভাগ নাটক তখন ওনার দুইজনেরই ছিল। তো তারপরে আমার অনেক স্ট্রাগল গেল। আমি তখন বিয়ে করিনি। আচ্ছা। তো তখন একটা পর্যায়ে আমি চাকরির কারণে 85-এ ঢাকার ব্র্যাকে চাকরি পেলাম। তখন ঢাকার বাইরে গেলাম। পড়েছেন তো ভূগোলে? হ্যাঁ, জি, ভূগোলে পড়েছে। তো আমি ঢাকার বাইরে চলে গেলাম, যেতে বাধ্য হলাম। তখন আমি থিয়েটারে অভিনয় করতাম নিয়মিত। তো আমি বাচ্চু ভাইকে, নাসির ইউসুফ বাচ্চু ভাইকে বললাম যে ভাই, আমার তো আর হচ্ছে না, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, গরিব ছেলে, আমার তো টাকার দরকার আছে। তো থিয়েটার করলাম। তো আমি যাই, কিন্তু আবার তখন আমার একটা মেইন ক্যারেক্টার ছিল কেরামত মঙ্গল নাটকের। কেরামত চরিত্র করতেন? কেরামত মঙ্গল এবং জয়বতী কন্যার মন, জয়বতী কন্যার মনে এসাক চৌধুরী করতাম। কেরামত একদম মূল ভূমিকায় ছিলাম। তো নাটকটা বন্ধ হয়ে গেলো। তো 85-এ আমি তারপর চলে গেলাম কান্নাকাটি করে শেরপুরে, আমার পোস্টে ছিল। তারপরে 2 বছর পরে আমাকে বাচ্চু ভাই বললেন যে তুই চলে আয়, আমার নাটকটাও বন্ধ হয়ে গেছে, আর তুই চলে আয়, আমি তোর ব্যবস্থা করছি। তারপর বাচ্চু ভাই আমাকে ব্যবস্থা করে দিলেন, ঢাকায় একটা চাকরি ব্যবস্থা করলাম। আমি আবার চলে আসলাম। তখন দেখলাম যে এই মেয়েটি নাসরিন, ও চলে আসছে আর কি 86-এ। তা প্রথম দেখাতেই অনেক দিন পরে আমি দলে আসছি, এবং এই 2 বছর আমি কখনো দলে আসিনি। আমি ঢাকায় আসছি, বাট আমার কষ্ট লাগবে দেখে আমি ঢাকায় কোনো সময় দলে আর আসিনি 2 বছর। তো তারপরে ওকে দেখে আমার খুব ভালো লাগলো। সেদিন আমার শাড়ি পরা ছিল, একটু ঝুমকা দেয়া, কোনো হয়তো কথা আছে। হ্যাঁ, যে প্রথম দেখায় কি পরা ছিল সে। হ্যাঁ, আর রংটা উজ্জ্বল, ফর্সাই আমার স্ত্রী। তো দেখে হঠাৎ, ফর্সার কারণ বা ওইটাও না, সব কিছু মিলে আমার কেন যেন ভালো লাগলো। তো তারপরেই আস্তে আস্তে, যেহেতু দলে আসি আমরা, তখন রিহার্সেল দিচ্ছি, তারপরে এক ধরনের ভালো লাগা কাজ করলো। আর যেহেতু আমি ইউনিভার্সিটি পাস করেছি, তখন চাকরি টাকরি করি, ছোট চাকরি বা যাই করি। তো আমি একটা জিনিস এখানে চালাকি করলাম, সেটা হলো যে আমি চিন্তা করলাম যে আমার বয়সে তো আরও অনেক বন্ধু আছে, নাসরিনও অবিবাহিতা,
ওরা দেখলে মোটামুটি সবাই সবারই ভালো লাগে, প্রেম নিবেদন করতে ইচ্ছে করবে আমার বয়সী যারা। তো আমি এই জন্য ওদেরকে সবাইকে বললাম আমার ওকে ভালো লাগে আগে থেকে, যাতে ওরা আমাকে ইটা দেয়, রাস্তাটা ছেড়ে দেয়। তা আমি বলার পরে ওরা তো ঠিকই ওইটা হলো, বাট এইটা একজনের মুখে থেকে আরেকজনের মুখে। তারপর ওর সাথে আমি একটু মিশি। একদিন ওর বাসা ছিল তখন পুরান ঢাকায়, র্যাঙ্কিং স্ট্রিট। ও তাকে আমি নিয়ে আসতাম, সে কিছু মনে করতো না। তখনও প্রেমটা হয়নি, মানে প্রেম ভাব? হ্যাঁ, না, আমার তো ভালো লাগেই, তাকে আমি তো বলিনি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তো এই দিয়ে আসতে তারপরে একদিন বলে চলো মহিলা সমিতিতে নাটক দেখলাম। তখন আমি মঞ্চ নাটক করি, বিকেল হলে মঞ্চ নাটকের জন্য রিহার্সেলে চলে যাই, সেও আসে। তারপরে একদিন চাইনিজ খেলাম, তখন কিন্তু কিছুই না। তারপরে সে যখন কিছুদিন পরে সে জানতে পারলো যে সবাই জানে বিষয়টা, যে আমি যে তার প্রতি দুর্বল, তখন সে মানে অ্যাকসেপ্ট করলো না, রিঅ্যাক্ট করলো। তখন সে খুব রাগ হয়ে গেল আর কি, যে মানে এত লোক জানাজানিতে সে নিজেকে ব্লক করে দিল। এরপর আপনি কিভাবে তাকে সামলালেন? তারপরে আমি তো কিন্তু তারপরে আমি তার সে একটা কুমুদিনীতে সে কাজ করতো, ওখানে যেতাম। সে আমাকে একদিন রাগ করে বললো যে দেখেন আমি সে আবার বিয়ে করবে না, এই ধরনের থাকে না একটা সময় মেয়েদের, যে ওটা বলে আমি যদি কোনোদিন বিয়ে করি আপনাকে কোনোদিন করবো না, এটা আপনি রাখেন। তা আমি তো তখন শেষ। তারপরে আমি ডিসিশন নিলাম আমি আর বিয়ে করবো না। আপনিও সিদ্ধান্ত নিয়ে? হ্যাঁ। তারপরে দীর্ঘদিন গেল, এর ভিতরে সে আবার দল ছেড়ে দিল। আপনার জন্য? না, আমার জন্য না, এমনি এটাও একটা প্রচ্ছন্ন কারণ ছিল দলটা ছেড়ে দেওয়ার, থাকতে পারে না, আর কিছু ঝামেলা হওয়ার কারণে সে দলটা ছেড়ে দিল। কুমুদিনীতে তখনও ম্যানেজার হিসেবে যে বনানীতে বসে, তো আমি ওর ওখানেও যাই, তারপরেও যাই। তারপরে কিন্তু সে মানে কোনো পজিটিভ কিছু না, সরি, দল ছাড়ার পরে আর যাইনি, দল ছাড়ার আগে যেতাম কুমুদিনীতে। তারপর যখন এরকম হয়ে গেল, এরকম টোটাল 7 বছর। 7 বছর কোনো যোগাযোগ নেই? না, প্রথম 5 বছর যোগাযোগ, তারপর তো 2 বছর তো চলে গেল, 2 বছর আর যোগাযোগ নেই। আর আমি তো প্রেমে পড়লাম 7 বছর, মানে সেই 86। আমার এখানে একটা প্রশ্ন আছে, আমি শুনেছি যে আপনি 13টি প্রেম করেছেন। হ্যাঁ। এবং এই 13টি প্রেমের সবগুলো প্রেম এমন না যে উভয় পক্ষ থেকে প্রেম হয়েছে, আপনি একা মানুষের প্রেমে পড়েন এবং সেই প্রেমটা আপনি ধরে রাখেন, সময় নষ্ট করেন, এটা কি সত্য? একদম সত্য। আমি আগেরটা একটু শেষ করি, নিশ্চয়ই। তারপরে আমি অলরেডি এর ভিতরে 6.5-7 বছর শেষ হয়ে গেছে। ও চলে যাওয়ার পরে আমি আর ওরে আর যাইও না, ডিস্টার্বও করি না। তা এটা আমি চিন্তা করছি যে না, আমি বিয়ে করবো না, মানে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমরা আবার ছোট, আমাদের বন্ধুরা ঢাকা থিয়েটারের আমাদের ইয়াং যে বন্ধু, তারা মিলে আবার একটা অ্যাড ফার্ম দিলাম, পারফর্মার নাম দিয়ে, ওখানে আর গল্প টল্প করি। একদিন আমি এরকম একটা বড় ছিল, সোফা ছিল, ওখানে শুয়েছিলাম। তখন আমার এক বন্ধু বড় ভাই বললো যে, মানে আমি শুয়ে গল্প শুনছি, হঠাৎ করে তুই এত আপসেট থাকিস সবসময়, বিয়ে করিস না কেন? তারপরে আমি তো বিয়ে করবো না। তখন কি কোনো প্রেমে আছেন নাকি? নাই না, তখন তো চলে গেছে, আমি আর কোনো না। তারপরে আমি তো বিয়ে করবো না। কেন বিয়ে করবো? আমি করবো না। তো তুই নাসরিনকে বিয়ে করবে? আমি যে হ্যাঁ, ওরে হলে করবো। তো তখন ওই ভাইয়ের নাম হলো দুলাল ভাই, আমার একটু সিনিয়র, 1 বছরের, কিন্তু বন্ধু। আর শহীদুজ্জামান সেলিম। আচ্ছা। ও তো আমরা ইউনিভার্সিটিতে আমার 1 বছরের জুনিয়র, কিন্তু আমাদের খুব ক্লোজ ফ্যামিলি সম্পর্ক। সেলিম বললো, সেলিম আমাকে খুব হেল্প করতো, মানে আমার এই ব্যাপারটা একদম প্রথম থেকেই। আচ্ছা। সত্যি ও খুব সহযোগিতা করতো, মানে মনে থেকে করতো। আবার কেউ ভিতরে মনে থেকে করতো না, মানে না হোক চাইতো অনেকে ভেতরে, কিন্তু সামনে যেহেতু আমাকে বলতো না, বন্ধু মানুষ। কিন্তু সেলিমের ছিল একদম যে না, মানে ফারুক ভাই যেন এবং নাসরিনকে বুঝাইতো। এটা আগের গল্প বললাম। তো যখন দুলাল ভাই বললো, তো সেলিমের তখন মোটরসাইকেল ছিল, সেলিম বলে চলেন যে কুমুদিনীতে যাবো। তখন বিকেল হয়ে গেছে, কুমুদিনীতে 8টা পর্যন্ত থাকে, ওরা কুমুদিনীতে চলে গেল। আমাদের বললো তোমরা মহিলা সমিতিতে থাকো, আপনারা থাকেন। সেলিম বললো আমরা আসতেছি, আপনি 7 বছর আপনি এখন পর্যন্ত বিয়ে করবেন না। সেলিম গেল। তা আমরা মহিলা সমিতি গেলাম, আমি, আমার আরও বন্ধু,
তারপরে বাবুল ভাই, আফজাল ভাই ছোট ভাই, আলফাজ হোসেন, তারপরে ছিল কামাল বাইজিৎ, শতদল বুড়ো, অনেকে বন্ধু বান্ধব আর কি আমাদের ছিল। আর ওরা 2 জন গেল। তো আমরা ওখানে বসেছিলাম, আর আসে না। তারপরে থেকে 9টার সময় নাসরিন রাজি হয়েছে। ও মাই গড। তারপরে বিয়ে হয়ে গেল। তারপরে আর কি বিয়ে করলাম। তো বিয়ে হওয়ার আগে আরেকটা ছোট্ট গল্প বলে, তো তখন তো ফরিদি ভাই, আফজাল ভাই, আসাদ ভাই, পিজুদা, সুবর্ণা পাস, সমী, সাবেরি, সেলিম তো আছেই। তো এরকম অনেক ছিল, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী দলে কাজ করে। তো আমি বিয়ে করবো নাসরিনকে, সবাই খুশি। তো ফরিদি ভাই হঠাৎ আমার কেরামত মঙ্গল করছি, তা ফরিদি ভাই বললো যে, তখন তো আমার গাড়ি টাড়ি ছিল না, কিছু ছিল না। তো ফরিদি ভাই বললো যে সবাই তো ফারুক নাসরিনের বিয়েতে কিছু না কিছু দিবে, নিশ্চয়ই সবাই তো গিফট দেয়, এটা খুবই রেয়াজ। তা আমি একটা গিফট দিতে চাই ফারুক আর নাসরিনকে সবার সামনে, মানে শো শেষ, মহিলা সমিতি প্রায় 60 জন আমরা দাঁড়ানো, আমরা দাঁড়িয়ে ফরিদি ভাই বাচ্চা থেকে পারমিশন নিয়ে বলো যে আমি একটা কথা বলতে বলো, বলে আমি ফারুক আর নাসরিনকে একটা 2টা টিকিট দেব, মানে হানিমুনের জন্য, পৃথিবীর যে কোনো দেশে যাক আমি তাদের টিকিটের ব্যবস্থা আমি করব। তারপর আমাকে যে তুই কোথায় যেতে চাস, কারণ ফরিদি ভাইয়ের সাথে আমার আবার 79 থেকে পরিচয় জাহাঙ্গীরনগরে, ওনার মাধ্যমে আমার থিয়েটারেও আসার অনেক কারণ। তো ফরিদি ভাইয়ের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বেশি মানে আত্মার সম্পর্ক। হ্যাঁ, তুই কোথায় যাবি? তো সবাই, আমি তো হঠাৎ, আর ফরিদি তো যে পাগলামি ছিল, কই যাবি, কোথায় কই যাবি, বল যে দেশে যাবি সেই দেশের তুই টিকিট, তোকে আমি টিকিট দিয়ে দিচ্ছি 2 জনকে, নাসরিন সব। তা আমি যে আমি কক্সবাজার যাবো। তো অনেকক্ষণ তাকায় থাকলো, সবাই তো হেসে দিল। তারপরে ফরিদা, তুই কি পাগল হয়ে গেছিস তুই? তোর বলে তুই বিদেশ, তুই থাইল্যান্ড যা, নেপাল যা, কি তোর টাকা নাই? আমি জানি হানিমুনের টাকা আমার আছে, আমি যেতে পারতাম। তো তুই যাবি না, কারণ টাকা না লাগলে আমি দেবো, আমরা দেবো, তুই যা। মানে এত সবাই এত মানে খুশি। আমি জানি না টাকা লাগবে না, আর আমি আসলে যাব না থাইল্যান্ড, নেপাল, ভুটান, জার্মানি, ফ্রান্স, কোথাও আমি যাব না, আমি ডিসিশন নিয়েছি যে আমি কক্সবাজার যাব। আচ্ছা। তো পরের দিন কক্সবাজারের টিকিট দিয়ে দিলেন, টিকিট পাঠিয়ে দিলেন তার ড্রাইভারকে দিয়ে ফরিদি ভাই। তখন ফরিদি ভাই থাকতে সিদ্ধেশ্বরীতে, আমি একটা চাকরি করি রিয়েল এস্টেট কোম্পানিতে, আমার অফিস একদম, আর ওনার ওয়াল পাশাপাশি ছিল, তাই পাঠাই দিল। ওই ডেটটা নিয়ে নিছিল আগে, পরে ওই ডেটটা আমরা এই যে একটা ছবি দেখালাম যে এটা ওই সেই সময়কার ছবি। আর পরে বললো যে 2 জনে, সুবর্ণা ফরিদি ভাই বললো যে তোর তো গাড়ি নেই, তুই 7-8 দিন আমার গাড়ি নিয়ে রেখে দিস এবং আমার গাড়ি সাজাবি। পরে ওইটা দিয়ে আমি বিয়ে করলাম, হুমায়ুন ফরিদি স্যারের গাড়ি দিয়ে। দুর্দান্ত গল্প। ছোট্ট ব্রেকে যাবো, ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, গল্প কিন্তু খুব জমে উঠেছে। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে। সঙ্গে আছি মৌ, আমাদের সঙ্গে আছেন আমাদের ভালোবাসার ফারুক আহমেদ। ফিরে এলাম বিরতি থেকে। প্রেমের গল্প অনেক হচ্ছে, মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করেছিলাম যে সেই 13টি প্রেমের গল্পের কথা, যে আপনি সবসময় যে উভয় ক্ষেত্রে আপনার প্রেম হয় এমনটা না, যে অপোজিট মানুষটা আপনাকে ভালোবাসে এমনটা না, আপনি একা একাও প্রেমে পড়েন এবং সেই প্রেমে থাকেন আপনি। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? সেটা যদি আমার কি বলে সততা থাকে, সিনসিয়ারিটি থাকে, তাহলে সেটা থাকে। সততাটা অনেক বড় জরুরি ব্যাপার জীবনে। তো আমি যাকে পছন্দ করি, যদিও যেটার কথা আপনি বলে সেটা একটু ছোট বয়সে। আচ্ছা। সে তো আমি ইন্টারমিডিয়েট পড়ি, ও পরে হয়তো 7-এ, তখন 6-7-এ। একদিন দেখা হয়েছে তার সাথে খেলতে ওই যে চোখ বেঁধে তারপরে টোকা দেয় না, এরকম একটা খেলা খেলতে আসছে আমাদের কম্পাউন্ডে। আমি তখন মোহাম্মদপুরে থাকি, আমার বাবা তো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিল মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে। আমরা ওখানে 18 পড়েছেন? হ্যাঁ, আমি 18 বছর আমরা ওখানে ছিলাম। আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন আমার বাসা এখানে। আচ্ছা। আমি হলে থাকতাম, মীর মোশাররফ হোসেন হলে। তো ওই তারপরে ওরে একটু দেখলাম, পরের দিন আবার দেখে ওরে ভালো লাগলো। আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি আদমজি ক্যাম্প। তা আমি তো কলেজ থেকে আসি 5টায়, বাসে চলে আসি, বাসে কলেজ গেট নেমে তারপরে হেঁটে বাসায় আসি। তো পরের দিনে আমি একটু আগে চলে আসছি যে ও যদি আবার না আসে। পরে এসে দেখি যে আসলে ও আসে নাই একদিনই। তারপরে আমি বললাম, আমি অন্যদের যে কালকে যে খেলতে আসছিল, নামও আমার মনে নেই না। তারপরে ও কই, তো বলে যে ও তো আজকে আসে নাই। আমি কেন?
ওর আরেক বান্ধবী আর কি, বলে না ওর মা বলছে যে হোস্টেল স্কুলে গিয়ে, আমরা স্কুলে খেলতাম, স্কুল হোস্টেল তো পাশাপাশি, ওখানে যে খেলা, যদিও ছোট তারপরে বলে দরকার নেই, জন্য আর আসেনি। কতদিন ভালোবাসলেন একা একা তাকে? না, ওই তো শুরু ওইটাই, মানে প্রথম দেখা হইলো, তারপরের দিন গেলাম, তারপর ঘটনা আছে। তখন মানে ওই দিন ভালো লাগলো ওর সাথে আমার, কেন জানি। তো বললাম না, আমি মেয়ে দেখলে প্রেমে পড়ে যেতাম, মানে এরকম টাইপের ব্যাপার। তারপরে হঠাৎ করে 2-3 দিন পরে তো যায়, আর ওরকমই কিছু না, হঠাৎ দেখি কি যে আমার বাসার হোস্টেলে আমি যে রুমে থাকতাম তার উল্টা পাশে দেখি যে ওই মেয়েটা বারান্দায় দাঁড়ানো, মনে হচ্ছিল যে আপনার জন্য দাঁড়িয়ে আছে, এরকম কিছু তখন মনে হয়। তারপর আমি দেখে, আমি একটু হাত নাড়ানোর পর দেখি ও আবার অ্যান্সার দিল, ছোট 7-6 পড়ে। না, আমাকে প্রেমের গল্প থেকে বের হয়ে আসতে হবে, না হলে দর্শক ভাববে যে আমরা শুধু প্রেমের গল্পই করছি, এখনো জীবনের অনেক গল্প। তারপর ওর ইয়েতে থেকে ওখানে আমি প্রায় 1 বছর ওই জানলায় দাঁড়ায় থাকতাম। আচ্ছা, তার মানে আপনি সর্বোচ্চ 1 বছর একপাক্ষিক প্রেম করেছেন? হ্যাঁ, সর্বোচ্চ। এবং 1 বছরের বেশি হয়েছে কারো ক্ষেত্রে নাকি? না, 1 বছরের বেশি কারো। নাসরিন নাহার ভাবিকে পাওয়ার সাথে তো 7 বছর ব্যাপার, সেটা একতরফাই ছিল। তাহলে এই যে 13টি প্রেমের মধ্যে নাসরিন ভাবির প্রেমটা কততম? শেষ প্রেম। আপনি তো সত্যও বলেন, মিথ্যাও বলেন, এটা আপনি নিজেই স্বীকার করেন। সো এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য। এটা সত্য। এরপর মানে আমি এমন প্রেম, মানে চলতে হয়তো কাউকে ভালো লাগলো, যেমন এখন আপনাকে ভালো লাগছে, তো এখন এটা হলো মানবিক একটা প্রেম, হ্যাঁ, সৌন্দর্যের প্রেম। আমি গোলাপ দেখলে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি। আমি গ্রামে যখন যাই, আমার বাড়ি মানিকগঞ্জ, তখন এই যে এখন হলুদ সরষা খেতাম, আমি ওটার প্রেমে পড়ে যাই। এটা অন্য প্রেম। প্রেমের ক্ষেত্রে কোন বন্ধু সবচেয়ে বেশি সহযোগিতা করতো? শহীদুজ্জামান সেলিম, মানে আমার বিয়ের প্রেমের ক্ষেত্রে। আচ্ছা, সেলিম ভাইকে অনেক অনেক ভালোবাসে। সেলিম ভাই খুব দুর্দান্ত মানুষ, একদম ফট করে সত্যটা বলে ফেলে একদম ইন্টারভিউয়ের সময়। এবার প্রেমের গল্প থেকে বের হতে চাই, অন্য গল্পে ঢুকতে চাই। হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে আপনার অসংখ্য স্মৃতি আছে এবং অসংখ্য মানুষকে আপনি সেই স্মৃতির কথা বলেছেন। আপনার বই আছে তাকে নিয়ে, যে স্মৃতিতে হুমায়ূন আহমেদ, এই বইও আপনি লিখেছেন এবং একসাথে বিভিন্ন ইন্টারভিউতেও বলেছেন। আজকে এমন কোনো গল্প কি হুমায়ূন আহমেদের আমাদেরকে বলা যায় যেটা হয়তো আগে বলা হয়নি কিংবা বলতে চাননি কখনো? হ্যাঁ, বলতে চাইনি আসলে, কারণ তারই নিষেধ ছিল। আচ্ছা, সেটা হচ্ছে হুমায়ূন ভাইয়ের যেমন উপন্যাস, গল্প, কবিতা, গান, তারপরে নাটক, চলচ্চিত্র, সব কিছু করেছেন উনি। আর তারপরে বৃক্ষপ্রেমিক ছিলেন উনি। ওনার ওষুধি বাগান, একটা যে ওনার যে বাগান আছে নুহাশপুরে, ওই বাগান করতে একটা মানুষের 1 জীবন লাগার কথা। তো এত কিছু উনি করেছেন। জাদুকর ছিলেন, মানে অসাধারণ জাদু উনি দেখাতেন আমাদের। হ্যাঁ, যে কারণে জুয়েলের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। এবং ওয়ার্ল্ড জাদুর যে বই আছে, সেখানে হুমায়ূন ভাই জীবিত থাকে আমাদের দেখিয়েছে। সেখানে বাংলাদেশ পোর্শনের সেকেন্ড নাম হচ্ছে হুমায়ূন আহমেদ। ও মাই গড, এটা আমি জানতাম না। জুয়েল আইচিসের পরের নাম হচ্ছে হুমায়ূন আহমেদ। ওটা আমাদের হুমায়ূন ভাই দেখিয়েছেন আমাদের। মানে এবং উনি বলছে যে জাদু সবচেয়ে কঠিন হচ্ছে আমরা যে হাতের যে জাদু করি, এটা হলো প্র্যাকটিস, চর্চা। আর মেশিনে উপরে তোলা, গলা কাটা, এগুলি কোনো ব্যাপার না। এগুলি মেশিনটার দাম 5 কোটি, 3 কোটি, 2 কোটি। এটা কিনলে যে কেউ এটা একটু 2-4 দিন প্র্যাকটিস করলে, এই বোতামটা টিপলে এটা হবে, এটা হলে এটা, ওইটা কোনো কঠিনও না এবং ওটা ইয়েরও না, ভয়েরও না। ভয়ের হচ্ছে যে হাতের জাদু। আচ্ছা, এই যে পয়সা নিয়ে এগুলো, এইটা হচ্ছে বছরের পর বছর। হুমায়ূন আহমেদ স্যারের কাছ থেকে জাদু শেখার চেষ্টা করেছেন? না, জাদু শেখার চেষ্টা করিনি। এটা আমার এত ধৈর্য ছিল না, আর আমার ইচ্ছাও ছিল না। কিন্তু ওনারটা আমি মুগ্ধ হয়ে দেখতাম, হাতের জাদু। হুমায়ূন স্যারের কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করতো? সবচেয়ে বেশি, যেহেতু আমি অভিনয় করতাম, ওনার অভিনয় পরিমিতিবোধটা আমাকে খুব আকর্ষণ করতো এবং ওনার সততা আমাকে খুব আকর্ষণ করতো। ওনার সিনসিয়ারিটি আমাকে আকর্ষণ করতো। কয়েকটা জিনিস ছিল, আসলে একটা জিনিস না, সবগুলো জিনিস। হ্যাঁ, এত সেন্স অফ হিউমার সম্পন্ন এবং সেখানে আবার পরিমিতিবোধটাও কিন্তু তিনি রাখতেন। এবং অ্যাক্টিং এর ক্ষেত্রেও যে কতটুক করলে এটা পরিমিতিবোধটা থাকবে আর কতটুক করলে বেশি হয়ে যাবে, এক্সাজারেশন হয়ে যাবে, এটা উনি খুব অসাধারণ জানতেন। কখনো অভিনয় করতে গিয়ে তার কাছে বকা খেয়েছেন? একদমই খাইনি আমি। আচ্ছা, ওনার কাছে বকা খাইনি এরকম অভিনেতা নেই, এক্সেপ্ট মি।
বাহ, এটা ডাক্তার এজাজ সাহেব জিজ্ঞেস করলে বলবে যে ফারুক ভাই কখনো বোকা এরপর খায় তাহলে নাই। এজাজ ভাইয়ের সাথে দেখা হলে আমি জিজ্ঞেস করবো আমি বোকা খাই। আপনার সাথে কার বন্ধুত্ব সবচেয়ে বেশি দৃঢ়, স্বাধীন মানে খসরু নাকি এজাজুল, মানে এজাজ ভাই? এজাজ স্বাধীন তো বাইরে থাকে, এজাজের সাথে আমার সম্পর্ক বেশি ভালো। সেও সাদা মনের মানুষ, মানুষের জন্য সারাক্ষণ তিনি কাজ করেন। 300 টাকা নেন উনি। 300 টাকা ভিজিট নেন, এক্স্যাক্টলি। একটা ব্যাপার আমি জানতে চাই, যখন 12 রকমের মানুষের আপনি নেগেটিভ চরিত্র করে হিট, রসিক লাল, এরপর তো হুমায়ুন স্যার আপনাকে আবিষ্কার করলেন, নাকি তার আগে আপনাদের দেখা হয়েছিল? আমার সাথে তার দেখা হয়েছে 1972-তে, যুদ্ধের পর, 71-এর পরে। এই গল্পটা কি আজকে শেয়ার করা যায়? হ্যাঁ, সেটা হচ্ছে ওর হুমায়ুন ভাইয়ের, আমি তো ভাই বলি, সেটার কারণ বলছি। তো সেটা হচ্ছে যে হুমায়ুন ভাইয়ের ছোটো ভাই আমার স্কুলে আহসান হাবিব ভর্তি হলেন স্বাধীনতার পর। আমি তো 4 থেকে পড়ি, যেহেতু আব্বার কারণে। তার আগে আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে ছিলাম। আমরা 1963-তে ধানমন্ডিতে আসি, ওই হোস্টেলে, কোয়ার্টারে সুপারিনটেন্ডেন্ট হিসেবে আব্বা জয়েন করে। আমরা একটা কোয়ার্টার পাই, থাকা, কারেন্ট বিল, পানি বিল, ইলেকট্রিক বিল কিছু লাগে না। তো তারপরে 1968-এ আবার আমার আব্বাকে মোহাম্মদপুর স্কুলে বদলি করে দেন। ওইখানে আমরা 18 বছর ছিলাম হোস্টেলে আর কি। আহসান হাবিব 8-এ এসে, স্বাধীনতার পর আমরা 6-এ পড়তাম, স্বাধীনতার আগে 7 তো আমরা পড়িনি, অটো সবাইকে দিল। 8-এ আমরা বললাম, তখন আহসান হাবিব ভর্তি হলো। তখন হুমায়ুন ভাইয়ের এক সময় নন্দিত নরক বের হলো, সারা জায়গায়, হ্যাঁ রে বাপরে, সারা বাংলাদেশের মানে হয়ে গেল, সদ্য স্বাধীন দেশের নতুন একজন রাইটার, এত ভালো রাইটার। আমিও পড়ে ফেললাম তখন। আমি ছোটবেলাতে একটু বই পড়তাম, যেহেতু শিক্ষকের সন্তান ছিলাম, আমিও শিক্ষকের সন্তান। এই বিষয়গুলোতে আমার মানে খুব মিল, আসলে শিক্ষকের সন্তানের একটু আলাদা হয়, তাই না? হ্যাঁ। তারপর ভালো লাগলো। পরে আমি আহসান হাবিব খুবই একটা নির্বিকার, খুবই অসাধারণ একটা মানুষ, অত্যন্ত চুপচাপ, কথা কম বলে। আবার যখন যাদের সাথে বলে বন্ধুত্ব, তাদের সাথে বলে। আবার যেটা বলবে খুব মজার কথা বলবে। হুমায়ুন ভাইয়ের সাথে অনেকটা মিল আছে, তার চেহারাও মিল আছে। ও ভর্তি হয়েছে কিন্তু বলে না আমাকে। তো ফিজিক্স কেমিস্ট্রি আমরা যারা পড়ি, তাদের ওই যে একটা মাইক্রোস্কোপ থাকে না খাতার ভিতরে প্রথম পৃষ্ঠায়, ওইটা আঁকতে হয় না? তো আমি ভালো আঁকতাম, কিন্তু ওইটা দেখে আমি আঁকতাম ওই মাইক্রোস্কোপটা। আর আহসান হাবিব কীভাবে আঁকতো, ওইটা কার্টুনের মতো, এরকম চাপা। আচ্ছা, আমারটা স্যার দেখতো যেন ভালো হচ্ছে। একদিন আমি খেয়াল করিনি। আমি একদিন, ও তো খুব চুপচাপ থাকতো, দিয়েছে যখন জমা দিয়েছে স্যারের ওখানে, খাতাটা এঁকে দেখি যে এরকম চাপা একটা মাইক্রোস্কোপ, অন্যরকম। আমি যে, তুমি এটা কি এরকম কেন? এই যে আঁকলাম, এটা বুঝো না, কার্টুনিস্ট হবেন তো, এই জন্য কি জানি। তখন এইটা পড়ি, এইটা না, তখন 9-এ উঠে গেছি আর কি, কারণ সায়েন্সে তখন চলে গেছি। তো এইটা পর অবস্থায় যখন নন্দিত নরক হলো, তখন আমি বললাম যে আমি তো হুমায়ুন ভাইয়ের সাথে দেখা করবো, তুমি নাকি হুমায়ুন ভাইয়ের ভাই, ছোট ভাই? হ্যাঁ, তো কি, মানে এটা সাধারণ ঘটনা, তুমি আমাকে বলো না এখানে এতদিন, আমি কত এক্সাইটেড। তা বলে যে ঠিক আছে, তুমি দেখা করো ভাইয়ের সাথে। ওনারা থাকতেন তখন বাবুর রোডে, আমি হুমায়ুন রোডে হোস্টেলে থাকি, মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলে। তারপরে একদিন গেলাম, ওর সাথেই গেছি। যাওয়ার পরে দেখি হুমায়ুন ভাই বসা ড্রয়িং রুমে বই পড়ছেন। পরে আমি যে সালাম দিলাম, বললো যে তুমি কি শাহিনের বন্ধু? তো শাহিন, হ্যাঁ। তা আমি জি। তো কি ঘুরতে আসছো? আমি জি, আপনাকে দেখতে আসছি। তো বলছে, তাই দেখেছো আমাকে? আমি জি। বই পড়ছে। তা আমাদের ঠিক আছে, তুমি উপরে যাও, স্বাধীনের দেখো একটা চিলেকোঠা আছে শাহিনের, ওই চিলেকোঠায় যাও, খুব ভালো লাগবে তোমাদের, অনেক ছবি টবি আসে, আঁকে সে, যাও গল্প করো। তারপর ওইটি আমার সাথে, হ্যাঁ। তারপর তো উনি চলে গেলেন, আমেরিকা গেলেন, অনেক ঘটনা। তারপরে দেখা হলো যে 91 বা 92-তে, যে যখন রিয়াজউদ্দিন বাদশা, ওই যে 12 রকম মানুষ করার পরে ওটা করলেন আলাউদ্দিন আহমেদ। রিয়াজউদ্দিন বাদশা একটা নাটক করবেন, আমাকে ডাকলেন। তা আমি গেলাম, তখন বলেন এখান নাটক। তো আমি যাওয়ার পরে তখন এরকম টেবিলে ওই রিহার্সেল হতো, বলছে রিহার্সেল আছে, তুমি চলে আসো, একটা নাটক আছে। উনি প্রডিউসার ছিলেন, রিয়াজ ভাই, বাদশা ভাই। পরে আমি গেলাম, যাওয়ার পরে বলে বসো, দেখি যে হুমায়ুন বসা, সালাম দিলাম, বসো। আমাকে আর চিনে নাই, সেই 73 আর এটা 90-এর দশক। তো বসো। তারপর বলো যে একটু পরিচয় করে, ওর নাম ফারুক, ও ঢাকা থিয়েটার করে। তো তো ঠিক আছে। তো বলে, আচ্ছা তুমি স্ক্রিপ্ট নিয়ে একটু পড়ো তো যে কোনো জায়গা থেকে। তো আমি ঢাকা থিয়েটার, তার প্রায় 9 বছর আগে থেকে আমি ঢাকা থিয়েটার করি না, আমি তো 83-তে থেকে ঢাকা থিয়েটার করি, আর এটা 92, প্রায় 9 বছর
আমি ঢাকা থিয়েটার করি। তো 9 বছরে এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সাথে, এত বড় বড় নির্দেশকের সাথে কাজ করাতে মানে আমার তো কিছুটা তো শিখেছি, তাই না? হ্যাঁ, খুব স্বাভাবিক। স্বাভাবিক। খুব ভালো না শিখলো তো আমার অন্তত, আর ভালো না শিখলে তো কেরামত মঙ্গলের কেরামত আপনি হতে পারেননি, বা জয়বতী কন্যার মন থেকে শুরু করে এত কাজ আপনি করেছেন, সেটা কিন্তু সম্ভব হতো না। সেগুলো তো আপনি তখনই করেছেন। সেটা বাচ্চু ভাই হয়তো মনে করেছে। আর আমি ইউনিভার্সিটিতে তখন পড়তাম, তখন আপনি থিয়েটার করতেন। তখন আমার জাহাঙ্গীরনগর থিয়েটার আমিও একজন প্রতিষ্ঠাতা সদস্য। আবার আমি মীর মোশাররফ হোসেন হলের ইলেক্টেড নাট্য সম্পাদক ছিলাম। সেখানে আবার আমি ডিরেকশন, যেহেতু হল কম্পিটিশন ছিল, যে নাট্য সম্পাদক, নাট্য সাংস্কৃতিক সম্পাদক দুইটাই ছিলাম আমি। দুইটা পোস্ট, একটা পোস্ট। আর জাকসুর আবার দুইটা আলাদা, নাট্য আলাদা এবং সাংস্কৃতিক সম্পাদক আলাদা। তো আমি নাট্য সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল। ওটা সবচেয়ে বড় হল, মানে ছাত্র ছিল, এবং ওখানে প্রায় 1000 স্টুডেন্ট ছিলাম আমরা। তো ওইখান থেকে আমরা একটা নাটক, যেহেতু আমি নাট্য সম্পাদক, আমাকেই নির্দেশনা দিতে হবে। তো আমি দিলাম মমতাজ উদ্দিন স্যারের নাটক বর্ণচোর, মুক্তিযুদ্ধের উপরে, এবং এটা ইন্টার ইউনিভার্সিটি প্রথম নির্দেশনা, এবং ইন্টার ইউনিভার্সিটিতে ফার্স্ট হলো আমার নাটকটা, আমার নির্দেশনা নাটকটা। পরে আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার আমরা করলাম, বা একটু আগেও করেছি কিনা আমার এখন খেয়াল নেই। তো ওইটারও আমি আবার আহ্বায়ক ছিলাম, সেকেন্ড আহ্বায়ক। ওটা আবার আহ্বায়ক কমিটি ছিল, তো ওটা প্রথম আহ্বায়ক ছিল কাইজার আহমেদ। ওনার কথা আমার স্মরণ করতে হয়, জাহাঙ্গীরনগরের কথা, কারণ ওনার কারণে জাহাঙ্গীরনগর থিয়েটার হয়েছে। উনি আবার তখন ঢাকা থিয়েটারে জয়েন করেছিল, দুর্দান্ত অভিনেতা ছিলেন, পরে আর থিয়েটার করেনি। তো উনি বললেন যে চলো আমরা একটা থিয়েটার করি। তখন আমি, কাইজার ভাই, সেলিম, সুভাষিস ভৌমিক, আমরা 8ম ব্যাচ। আর সেলিম ছিল আবার 9ম ব্যাচের, আমাদের পরের ব্যাচ। তা আমরা এই কয়জনে মিলে জাহাঙ্গীরনগর থিয়েটার। তো কাইজার ভাই যেহেতু 7ম ব্যাচ, তা ওনাকে বানানো হলো আহ্বায়ক। আমরা সদস্য করে আমরা নাটক করলাম জাহাঙ্গীরনগর থিয়েটার থেকে, সেলিমাদিনের শকুন্তলা। এবং শকুন্তলা নাটকটি করলাম আমরা গ্রিক স্টাইলে। গ্রিকে তখন নাটক হইতো ভোরবেলা, সূর্য ওঠা উদিত হইতো, আর ওরা ওই পাহাড়ের পাদদেশে অভিনয় করতো, এবং সামনে দর্শক থাকতো। এটা আমাদের সেলিম আলদিন বললেন, উনি আমাদের উপদেষ্টা ছিলেন। উনি বললেন যে এরকম করে একটা করো তোমরা। ওরা তো ভিতরে একজন পাগলামি ছিল, তোমরা এইভাবে করো, আমার এই নাটকটা করো, শকুন্তলা করো, ভোরবেলা করো। আফজাল ভাই সেট করে দিয়ে আসলেন গিয়ে। তখন আমি ঢাকা থিয়েটারে ঢুকিনি, এটা 80 সালের 81 সালের দিকে, 81 সালে। তো এটা করলাম আমরা রাত 3টা থেকে মানে মেকআপ দেওয়া শুরু করলাম। শকুন্তলা তো খুব অনেক মেকআপ ছিল, দিয়ে একদম ভোর হচ্ছে, পুরা মানে দর্শক 500-র মতো দর্শক আশেপাশে গ্রাম থেকে চলে আসছে। সে অতবেলা গায়ে দিয়া, কেউ মুখ ধুইতে চলে আসে, সব বসে গেছে। নাটক শুরু হলো। ওটা প্রথম মুক্তমঞ্চ বাংলাদেশে, এবং প্রথম মুক্তমঞ্চে আমারও মানে সৌভাগ্য হয়েছে অভিনয় করার, মুখাভিনয় করার, তাই নাকি? তো তারপরে অভিনয় শুরু হবে, এবং নাটক হচ্ছে, এবং প্রথম ওই মুক্তমঞ্চে আমি, নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখলেন প্রথম, আমি ওই মুক্তমঞ্চে প্রথম পা দিলাম। ও তার মানে অভিনয় শিল্পী হিসেবে আপনি হচ্ছেন প্রথম ওই মুক্তমঞ্চে পা রেখেছিলেন। আজ এই রঙ্গভূমিতে দৃশ্যকাব্য শকুন্তলার অভিনয় হবে। দৃশ্যকাব্যটি 2টি খণ্ডে বিভক্ত, শকুন্তলা খণ্ড এবং বিশ্বামিত্র খণ্ড। তারপরে মানে এটা তারপরে আরো অনেক বড়, আমার এটুকু মনে আছে। দুর্দান্ত। একটা ছোট্ট ব্রেকে যাব। এত গল্প যে আজকে মানে পুরোটা শেষ করা তো কোনোভাবেই সম্ভব না। আপনার সঙ্গে এক টানা আমার আড্ডা দিতে পারলে হয়তো অনেক গল্প জানা যেত। দর্শক সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে। সঙ্গে আছি মৌ, আমাদের সঙ্গে আছেন আমাদের ভালোবাসার ফারুক আহমেদ। যে গল্পে আমরা ছিলাম, গল্প আসলে এখন অনেক দিকে যাচ্ছে, কারণ এত কথা। হুমায়ুন আহমেদ স্যারের সাথে মানে প্রথম কাজ, হ্যাঁ, তারপরে তো গেলাম থিয়েটারটা শেষ কর, আমরা ছিলাম মুক্তমঞ্চের গল্পে। হ্যাঁ, তারপরে দেখা হলো, পড়তে বললো, তা আমি রিডিং পড়লাম। তো 2-3 লাইন পরে বলে ঠিক আছে হবে। ওই যে আমার আগের অভিজ্ঞতা থেকে, তো এখানে শেষ হয়ে গেল। আরেকটা গল্প ছিল যেটা বলিনি, সেটা আমি একটু বলি। হ্যাঁ, তো উনি তো যে বললাম জাদুকর ছিলেন, তো উনার আরেকটা ক্ষমতা ছিল, সেটা সম্মোহনী ক্ষমতা। এটা আমাকে আমার জীবনের মানে সর্বশ্রেষ্ঠ দেখা, এবং মানে আমার কাছে অলৌকিক মনে হয়েছে জিনিসটা। মানে উনি হঠাৎ করে একদিন আমরা বসছি, এরকম ফ্লোরে বসতাম, তো উনি তো সবসময় ফ্লোরে
এরকম ছোট টেবিলে বসতেন। তো বসছি, তো সবাই আসছে সন্ধ্যার পরে, সবাইকে ডাকো, সবাই আসে। তো ওই দিন 3-4টা নতুন মেয়ে অভিনয় করতে গেছে। তো যাওয়ার পরে তো বলে যে তোমাদেরকে আজকে আমি একটা নতুন একটা বিষয় তোমাদের দেখাবো, কিন্তু একটা শর্ত, তোমরা কাউকে কখনো আমাকে এই গল্পটা তোমরা বলবে না কাউকে কখনো। তো আমরা তো বসলাম, তো বসার পরে বলে যে আমি তোমাদেরকে এখন ঘুম পাড়াবো, কে কে রাজি আছো? তা আমরা তো সিনিয়র, অনেকদিন যাবৎ কাজ করি, আমি রাজি হইলাম না, আমরা সিনিয়র, কারণ কোন দুষ্টামি করে, যেমন ভূতের ভয় দেখায়, আগে গাছে বসে রাখে, একজন ঝাঁকি যায়, একটা মেয়ে ফিট হয়ে গেল একদিন ভয়ের চোটে। তাই আমার মনে চিন্তা যে সবসময় আমি এইরকমই চিন্তা করলাম যে কী করে, আমি কখনো রাজি হইতাম না এইসব কাজে, অনেক কিছু করে বলে এটার ভিতরে হাত দাও তো দেখলাম না, আরেকজন দেখ কী পাবো। তো যাই পরে বসো, তারপরে 3টা মেয়ে আর একটা ছেলে হাত তো সবই নতুন, হ্যাঁ হুমায়ুন ভাই চিনে না তাদের, যে মানে আগে থেকে তাদের ঠিক করে রাখার ব্যাপার নাই আর কি। তো বসলো, তারপর সামনাসামনি বসলো, বলছে তুমি মেয়ে শুধুই করবো, আমি যেটা বলবো তুমি খালি শুনবা, তোমাকে আমি 2-1 মিনিটের ভিতরে ঘুম পাড়াই দেবো, তুমি শুনবা, আমি কথা বলো, তুমি এটা মনোযোগ দিবা, অন্য জায়গায় মনোযোগ দিবা। জি স্যার, জি স্যার। সামনাসামনি বসলো, আর একটা মেয়েকে বললো তুমি ওর পিছিয়ে বসো। তারপরে হুমায়ুন ভাই শুরু করলেন বসে, তারপরে যে এখন তুমি ঘুমাচ্ছ, তোমার শীতল হাওয়া বয়ে যাচ্ছে পাহাড়ের উপরে চূড়ায়, হ্যাঁ উপরে মেঘমালা উড়ে যাচ্ছে, বাতাসে তোমার চুল উঠছে, এইভাবে 2-3 মিনিট অনর্গল বলে যাচ্ছেন। কিন্তু মেয়েট আস্তে করে ঢুলে পিছন দিকে পড়ে গেল, আর একটা মেয়ে ধরে নিয়ে ওকে শোয়াই দিল, মেয়েটার নাক ডেকে ঘুমাচ্ছে। এরকম পরপর 4 জনকে সে একই কাজ, ঘুমাই গেল সবাই, সম্মোহিত করে ফেলল। দুর্দান্ত দুর্দান্ত। এবং 1 ঘন্টা পর আবার সবাই আবার উঠে গেল, এবং সবাই লজ্জায় কখন ঘুমালাম। আপনার লেখা বইয়ের সংখ্যা কতটি? 4টা। আর নাটক? টেলিভিশনের নাটক 10টার মতন। আচ্ছা, এই 4টি বইয়ের মধ্যে হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে আছে একটি বই, স্মৃতিতে হুমায়ুন আহমেদ। আগামী বছর আমি জেনেছি যে আপনি আরো একটি বই প্রকাশ করছেন, সেই বইয়ের নাম কি হবে বা কি নিয়ে লেখা? মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। এটাই কি আসলে নাম, নাকি মুছে যাওয়া দিনগুলি? মুছে যাওয়া দিনগুলি। আচ্ছা, গতবার ছিল না বলা কথা, আমার না বলা কথা, সবে আমার না বলা কথা, মুছে যাওয়া দিনগুলি। মানে এটা কি তাহলে নিজের জীবন থেকেই আপনি সব গল্প লিখেন, নাকি অন্যের জীবন দ্বারাও প্রভাবিত হন? না, আমি আপাতত আমার যেমন স্মৃতিতে হুমায়ুন আহমেদ, হুমায়ুন ভাইয়ের জীবনের সাথে আমার গল্প বা ওইভাবে লিখেছি। আর একটা হচ্ছে নাটকের বই, ওখানে 3টা নাটক আছে। হাউ মাউ খাও, ওটার নাম, বইয়ের নাম হলো হাউ মাউ খাও, একটা নাটক। আর একটা হচ্ছে হাটাও কোম্পানি, এটা পড়িনি, কমেডি, হাসি। এই কমেডি প্রসঙ্গ যেহেতু আসলো, কমেডি চরিত্র করতে করতে কখনো কি মনে হয়েছে যে আমি হিরো চরিত্রে অ্যাক্টিং করতে পারতাম? যেমন রসিক লাল তো ছিল এন্টি হিরো। হ্যাঁ, না আমার ওরকম ইচ্ছা হয় নাই, কারণ আমি মনে করি যে আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ঢোকা হয়েছিল। আপনি তো চার্লি চ্যাপলিনের অনেক বড় ফ্যান, তাকে নিয়ে যদি কিছু বলতে? কারণ উনি অনেক বড় অভিনেতা, পৃথিবীতে চার্লি চ্যাপলিনের মতো অভিনেতা হাতে গোনা কয়েকজন থাকতে পারেন। এবং সেই সময় সে নির্বাক যুগে সে যেই ধরনের গল্পে উনি করতেন, হাসাতে হাসাতে কাঁদাতেন, এটা মানে অচিন্তনীয়। কারণ এটা মানে আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হয় যে ওই সময় এইভাবে অভিনয় করে, এখনো আধুনিক। তাহলে আপনি কি চার্লি চ্যাপলিনকে অনুসরণ করেন নাকি অনুকরণ করার ট্রাই করেন? আমি কাউকে অনুসরণ করি না, কাউকে অনুকরণ করি না, আমি আবার করতেও পারি না। ভালোবাসেন তাকে? হ্যাঁ, ভালোবাসি। বাবার গল্পে আসবো। শিক্ষক বাবার সন্তান, শিক্ষক বাবার একটু অন্যরকম হয়। বাবা কখনো কি বাধা দিয়েছেন যখন আপনি থিয়েটার করতে চাইলেন বা এই জগতে আসতে চাইলেন, ক্যারিয়ার করতে চাইলেন? আমি মোল্লা পরিবারের সন্তান। ওরে বাবারে, আরো ভয়াবহ। আব্বা পড়াতেন ইংলিশ, হ্যাঁ, আমার বাবা ম্যাথ। তাই আব্বা তো স্কুল টিচার ছিলেন। আমার বাবা স্কুল টিচার। তো আব্বা ক্লিন শেপ থাকতেন সবসময়, একদম সবসময় এরকম স্মার্টলি চলতেন। যদিও তখন তো শিক্ষকদের টাকা ছিল না সে অর্থে, তারপরে খুব সুন্দর থাকতেন, শুদ্ধ ভাষায় কথা বলতেন, আমাদের মতো বলতেন না, আমার মতো। আপনি খুব শুদ্ধ ভাষায় বলেন, চরিত্রের প্রয়োজনে আপনি অশুদ্ধ ভাষায় কথা বলেন? আমি নর্মালি অশুদ্ধই বলি, ইচ্ছা করে বলি, চেষ্টা করি, কিন্তু আমার কোনো উচ্চারণে ভুল নেই। আমি যখন আবৃত্তি করি তখন কোনো উচ্চারণে। আপনি চমৎকার আবৃত্তি করেন, আমি জানি, আমি শেষ শুনবো। তো
তো আব্বা কিন্তু তো মানে ওই রকমের ছিল। আমার কথিত আছে যে আব্বা কখনো নামাজ কাজা করেননি আমার বাবা। বাহ বাহ। ঠিক আছে। তো আব্বা এবং স্কুলের যে ম্যাগাজিনটা বের হতো, স্কুল ম্যাগাজিন বের, ওটা আব্বা সম্পাদনায় ওখানে আব্বা লিখতেন। তার মানে বাবা বাধা দেননি ওই অর্থে? এবং না, 65-এর একটা ম্যাগাজিন আমার কাছে আছে, ওটা ধানমন্ডি স্কুলে আব্বা ছিলেন, ওই যে 63 থেকে 68, ওই ম্যাগাজিনের ভিতরে সেই সময় লিখেছেন উনি। টেলিভিশন আসছে 64, 65 একটা অসাধারণ একটা লেখা আমার বাবার, মানে আমার শ্রদ্ধায় মন ভরে যায় যে ওই সময় টেলিভিশন, ঢাকা শহরে হয়তো 20টা টেলিভিশন ছিল আসছে তখন। টেলিভিশন ইংলিশে একটা লিখেছিলেন ওই ইয়েতে ম্যাগাজিনে, ওটারও সম্পাদক আব্বা। ওরা একটা টেলিভিশনে ইংলিশে লিখেছিলেন, ওটা তো বাংলা ম্যাগাজিনটা, ইংলিশেও কয়েকজন লিখেছিলেন। হঠাৎ করে আমার কাছে বইটা এসেছে, কারণ আমাদের স্বাধীনতার আগে কোনো কিছুই নেই, কারণ আমাদের তো বাড়ি পুড়িয়ে দিয়েছিল, হোস্টেলের কোয়ার্টার পুড়িয়ে দেওয়ার কারণে আমাদের কোনো কিছুই ছিল না। তো এটা সামহাও কোনো স্যারের কাছে ছিল, ওইটা আবার আমরা নিয়ে পেয়েছি। তা আব্বা খুবই মানে কথা খুব কম বলতেন, ওনাকে বলা হয়তো স্কুলে স্টুডেন্টরা বলতো পুরুষ মোনালিসা, মানে যে আব্বার হাসি অর্থ বুঝতে পারতো না এবং কথা বলতেন না, শুধু ক্লাস যতক্ষণ নিতেন কথা বলতেন, আর দিনে প্রয়োজনে ছাড়া কথা বলতেন। উনি কিন্তু একটা হোস্টেলও চালাতেন। বাহ। আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। বোন সবার ছোট? সবার ছোট। বাকি ভাই এবং বোনেরা কি করেন? আমার বড় ভাই সে ব্যবসা করতে এখন বাসায় আছেন। আমাদের বাসা হচ্ছে মিরপুরে। আচ্ছা। ছোট ভাইও মিরপুরে থাকে। আপনি? আমি তো নিউজ কাটানে থাকি। হ্যাঁ, এখানে দীর্ঘ বছর ধরে 16 বছর হয়ে গেছে, অনেক লম্বা সময় নিউজ কাটানে থাকি। আর আব্বা মা তো চলে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা। বাবা কি আপনার এত জনপ্রিয়তা দেখে যেতে পেরেছেন? না, এতটা দেখতে পারেন না, কিছুটা দেখেছেন, 12 রকম আরশ করার পরে দেখেছেন। আমি কি এখনো এত জনপ্রিয়? আপনার জনপ্রিয়তা এমন একটা জনপ্রিয়তা যে জনপ্রিয়তা কখনো কমবে না, মানে ওইটার একটা, আপনি এমন জায়গায় নিজেকে নিয়ে গেছেন। যেমন চার্লি চ্যাপলিনের কথা আপনি বললেন যে তাকে আপনি অসম্ভব ভালোবাসেন, আমরা কিন্তু মতি মিয়াকে এখনো ভালোবাসি। সো আপনি তো আসলে আমাদের কাছে ফারুক আহমেদ না, আপনি আমাদের কাছে মতি মিয়া, আপনি আমাদের কাছে একজন তৈয়ব আলী, একজন রশিক লাল। সো এই জন্য আপনার জনপ্রিয়তা কমে যাবার কোনো সম্ভাবনা নেই। আমি ভুল না করলে বোধহয় গত বছরই আপনারা 3 জন মিলে একটা বিজ্ঞাপন করেছেন বা একটা কাজ করেছেন বিকাশের। এক্স্যাক্টলি, ওই বিজ্ঞাপনটা এত চমৎকার হয়েছে এবং পাবলিক বা যারা জনতা বা দর্শক আছেন তারা কিন্তু খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করেছেন, বিকজ 3টি ক্যারেক্টারই সবার খুবই প্রিয়। এই জন্য আমার মনে হয় আপনি আমার সাথে এবার একমত হবেন। হ্যাঁ, অবশ্যই। এবার যদি অনুরোধ করি যে কোন একটা ডায়লগ দেবার জন্য, মতি মিয়ার কোনো ডায়লগ কি মনে আছে? জীবনটা হইল একটা দুঃখের কুয়া, যার জীবনে যত দুঃখ বেশি তার কুয়ার গভীরতাও তত বেশি। বাহ, দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ। ছোটবেলায় কখনো স্কুল মানে ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গেছেন বা এমন কোনো ভুল করেছেন? না, স্কুলে তো হোস্টেলে থাকতাম, তো আব্বা তো টিচার মানুষ ছিলেন, আমার বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে আমি গল্প করতাম, গল্প করে কাটাতাম। ফাঁকি দিয়ে যায়নি, বলেই যেতাম। তবে কলেজে যখন পরে আদমজিকেন মাঝে মাঝে বাসের থেকে ফার্মগেট নেমে আনন্দ সিনেমা হলে ঢুকতেন। সিনেমা হলে দেখা প্রথম সিনেমা কোনটি? খুব সম্ভব সেটা 65-66 দিকে, কাগজের নৌকা। ভীষণ বিখ্যাত সিনেমা। হ্যাঁ, আমার যতটুকু মনে আছে। এখন তো বয়স 60-এর কোটে, আমি ভুল না করলে 65। জি। 65 ইয়ার্সে সবচেয়ে বড় অর্জন কি আপনার? মানুষের ভালোবাসা। আর কোনো রিগ্রেট যদি থাকে তাহলে সেটা কি, নাকি রিগ্রেট নাই? না, ওরকম আমি ওইভাবে চিন্তা করি না রিগ্রেট। আমি খুবই মানে সবকিছু মেনে নিতে পারি আমি আসলে। আচ্ছা, দুঃখবোধ অতটা কাজ করে না? না। একমাত্র কন্যা সন্তান ঐশী, তাকে নিয়ে আপনার স্বপ্ন? ও তো নর্থ সাউথ থেকে পড়াশোনা করেছে আর্কিটেকচারে, এখন সে চাকরি করে সিটিকে। তো সে, আমার স্বপ্ন হচ্ছে তাকে বিয়ে দেয়া। এটা কি সে জানে যে স্বপ্ন বিয়ে দেয়া? না, সে জানে যে আমরা বিয়ে দিতে চাচ্ছি। সে কি বলে? সে হলো কাজের পাগল, কাজ করতে ভালোবাসে, খালি কাজ করে, এটা নিয়ে আছে কোনো মাথায় ঘামাচ্ছে না। এটা একটু আমার সমস্যা আর কি।
আরেকটা ব্যাপার জানতে চাই, মেয়ে কখনো চাইনি আপনার মতো অভিনয় শিল্পী হতে? না, নাকি আপনি চাননি? না না না, মেয়ে চায়নি। মেয়ে তো ধরেন যখন পেটে মায়ের গর্ভে তখনই তো তার মা অভিনয় করে। দুজনেই যেহেতু থিয়েটার সে এখনো থিয়েটার করে। এবং আমি একটু বলে নেই, ভুলে যাব, আমি যে একটি নাটক ঢাকা থিয়েটারে আমি যে ডিরেকশন দিচ্ছেন, নতুন একটি নাটক, নির্দেশনা দিচ্ছি, রংমহল। এটা আমরা ডিসেম্বর মাসে শো করব। দর্শক যারা আছেন দেখবেন আমার প্রথম নির্দেশনা। আমি 42 বছর পরে নির্দেশনা দিচ্ছি। এর আগে কোনোদিন ঢাকা থিয়েটার নির্দেশনা আমি জাহাঙ্গীরনগরে দিয়েছি, জাহাঙ্গীর থিয়েটার, অথবা যখন আমি নাট্য সম্পাদক ছিলাম তখন। তো নির্দেশনা দিচ্ছি রংমহল, আমি নির্দেশক। আর এটা লিখেছেন হলো রুবায়াত আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি, রুবায়াত স্যার, অসংখ্য ধন্যবাদ। একটা গান অথবা একটা কবিতা, না হলে আমার আয়োজন অসম্পূর্ণ থেকে যাবে। কবিতা মুখস্থ থাকে না, তুই জানেন, রিপিট করব? হ্যাঁ, বা যদি গান শোনানো যায় একটু। আপনি থিয়েটারের মানুষ, থিয়েটারের মানুষেরা কিন্তু গান, কবিতা, নাচ, গান, কবিতা, নাচ সবই জানে। আমি তো বললাম নাচতে, কিন্তু আমার তো না, এখন তো নাচতে তো আমি বলতে পারি না, কিন্তু একটা গান, একটা কবিতা একটু একটু করে যদি শোনানো যায়। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি। বাহ, থ্যাংক ইউ সো মাচ। এবারে কবিতা। তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার পুরুলিয়ার পুরনো কই ভাজা, খাওয়ার মতন মুন্সি বাড়ির দাওয়ায় দেখব বসে তোমার ঘষা মাজা। আরে বাহ, বলবে নাকি এসেছে কোন গাওয়ার? ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ, আমার মতো বলেনি আর কেউ। আরে বাহ, তবে তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায় দেখিয়ে দিলে শহরে পথ যাওয়ার। দুর্দান্ত। আপনি যে অসম্ভব প্রেমিক একজন মানুষ, সেটা আপনার কবিতা এবং গানে আমি আরো বুঝতে পারলাম। মানে কবিতাটাও এমন বাছাই করেছেন। এটা কার লেখা কবিতা? এটা সরি, আমার মনে হয় নির্মলেন্দু গুণ অথবা আল মাহমুদ। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দুঃখিত। আমিও ঠিক ধরতে পারিনি এরকম কারো হবে, আমি এই মুহূর্তে ভুলে গেছি। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে যে আমি আরো অনেকটা সময় যদি আড্ডা দিতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। নিশ্চয়ই আবার আড্ডা হবে। অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। বিজয় টিভি দেখুন, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে ধন্যবাদ। আর আপনাকে তো আমি অনেক আগে থেকেই অনেকগুলি প্রোগ্রামে খালি বলে মৌ একটা মেয়ে আছে, অসাধারণ উপস্থাপনা করে। আজকে সেটা চাক্ষুষ প্রমাণ পেলাম, ভালো লাগলো। আবারও বিজয় টিভিকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে ডাকার জন্যে। ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। আপনি আরও অনেক ভালো থাকুন। এভাবেই আমাদের মনের মাঝে যে জায়গা আপনি তৈরি করেছেন এটা অটুট থাকুক, সেই প্রত্যাশা শেষ করছি আমি। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং পাশের মানুষটিকে ভালো রাখুন। আর থাকুন বিজয় টিভির সঙ্গে।